আসসালামু আলাইকুম। সবাইকে নবম দশম শ্রেণীর রসায়নের ধারাবাহিক ক্লাসে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা রসায়নের প্রথম চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। যদিও সিকিউর জন্য এই চ্যাপ্টারটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নয় বোর্ডের পরীক্ষাগুলোর ক্ষেত্রে, কিন্তু এমসিকিউর জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় দুই একটা এমসিকিউ এখান থেকে এসেই থাকে প্রতি বছর। আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যাই। তো আমরা ইতিমধ্যেই জানি আমাদের এই প্রথম অধ্যায়টার নাম হচ্ছে রসায়নের ধারণা, আর আমরা এই পুরো ভিডিওতে আলোচনা করব আমাদের বইয়ে যে 1.1 পার্ট আছে রসায়ন পরিচিতি সেটা নিয়ে। এই রসায়ন পরিচিতির আন্ডারে আমরা কিছু টপিক লিখে রেখেছি, এই টপিকগুলো নিয়ে আমরা মূলত এখানে আলোচনা করব। তো শুরুতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসায়নের আগের কিছু ব্যবহার এবং বর্তমানে যে রসায়নের ব্যবহার হচ্ছে সেগুলো নিয়ে। প্রাচীনকালের মানুষের কথা যদি বলি, তারা নাকি আগে ঘরবাড়ি কিভাবে বানাতে হবে সেটাও জানতো না, এবং কিভাবে রান্না বান্না করতে হবে, কিভাবে সেটা সুন্দরভাবে পরিবেশন করা যায়, কিভাবে খেতে হবে সেই জিনিসটাও নাকি তারা জানতো না। তারা আমাদের থেকে কি অনেক বেশি পিছিয়ে ছিল। আমরা বর্তমানে যেভাবে ডিজিটাল যুগে বসবাস করছি, কত কিছু আমরা জানি, রসায়নের বিভিন্ন ব্যবহার আমরা করতেছি, কিন্তু তারা না জেনেও বিভিন্ন জিনিসের সূচনা করে গিয়েছে, রসায়নের সূচনা করে গিয়েছে। রসায়নকে বিজ্ঞানের একটা অন্যতম যে শাখা, সেই শাখায় পরিণত করতে তারা সহায়তা করেছিল। বর্তমানে আমরা বিদ্যুৎকে কাজে লাগিয়ে কত কিছুই না করতেছি। আমরা কম্পিউটার আবিষ্কার করে সেকেন্ডেই কত কিছু সমাধান করে ফেলতেছি। আমাদের এই যে পাখা চলে বিদ্যুতের সাহায্যে, ল্যাপটপ, এবং আমি যে এই ভিডিওটা করতেছি সেই মোবাইলটাও কি আমাদের বর্তমান যে ডিজিটাল যুগ সেটার একটা বড় অবদান। কেউ যদি আমাদের প্রশ্ন করে এত কিছুর পেছনে আসলে সবচেয়ে বেশি কার অবদান, তাহলে আমরা সেটা হুট করেই বলে দিব যে বিজ্ঞানের অবদান। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে আসলে বিজ্ঞান জিনিসটা কি? নবম দশম শ্রেণীতে এসে যদি আমাদের কেউ কোশ্চেন করে বিজ্ঞান কি, তাহলে কি আমরা আগের মতোই বলবো বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান? এটা তো আমাদের আগের একদম ছোট ক্লাসে আমরা যেটা শিখেছি। এখন যদি আমাদের কেউ কোশ্চেন করে তাহলে এটাকে আমরা আরো আধুনিক উপায়ে বলতে হবে, কেননা বর্তমানে আমরা হচ্ছে আধুনিক যুগের মানুষ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বিজ্ঞান হচ্ছে পদ্ধতিগত, নিয়মানুগ এবং ধারাবাহিক একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টার দ্বারা আমরা কি করতে পারি? প্রকৃতিকে নিয়ন্ত্রণ, এবং এই প্রকৃতি নিয়ন্ত্রণ করে আমাদের মানব কল্যাণে বিভিন্ন কাজে লাগাতে পারি এই বিজ্ঞানকে। তো এটা হচ্ছে আমাদের কি বিজ্ঞানের একটা সুন্দর সংজ্ঞা, যেটা আমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে আমাদের যে প্রথম টপিক ব্যবহারগুলো সেটা আমরা শেষ করতে পারলাম। এখন আমাদের দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে রসায়ন। আসলে রসায়ন জিনিসটা কি? আমরা যদি এটা সন্ধি বিচ্ছেদ করতাম আগে ছোট ক্লাসে, রস যোগ আয়ন ইজ ইকুয়াল টু রসায়ন। তো এখন তো আর সেটা বলা যাবে না, রসায়নকে আমরা আরো সুন্দরভাবে সংজ্ঞায়িত করতে হবে। আমরা তো ইতিমধ্যেই জেনেছি যে রসায়ন হচ্ছে বিজ্ঞানের একটা অন্যতম শাখা। আমরা যদি রসায়নের একটা মানসম্মত সংজ্ঞা দিতে যাই তাহলে সেটা হবে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের মধ্যে যে পারস্পরিক রূপান্তর সেই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে আমাদের রসায়ন। এখন আমরা তো জানি পদার্থ হচ্ছে মেনলি তিন প্রকার, একটা হচ্ছে কি কঠিন, আর দ্বিতীয় হচ্ছে কি তরল, আর এবং লাস্ট যেটা সেটা হচ্ছে বায়বীয়। তো এই তিনটা জিনিস আমরা জানি পদার্থ হিসেবে। এখন রসায়ন তাহলে কি জিনিস নিয়ে আলোচনা করে? আমাদের যে একটা পদার্থ আছে সেই পদার্থটা আসলে কি নিয়ে গঠিত? মনে করি একটা পদার্থ হচ্ছে পানি। এই পানিটা আসলে কি নিয়ে গঠিত? আমরা তো জানি মেইনলি হচ্ছে হাইড্রোজেন এবং কি অক্সিজেন নিয়ে হচ্ছে আমাদের পানি গঠিত। এবং এই যে পদার্থ, এই পদার্থটার আসলে ধর্মটা কি? মানে এই যে পানি, এই পানি আসলে কি কি তার আচরণগত বৈশিষ্ট্য আছে বা বাহ্যিক কি বৈশিষ্ট্য আছে, সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে এখানে আলোচনা করবে। আর পারস্পরিক রূপান্তর মানে কি? আমরা তো জানি পানি হচ্ছে কি হয়ে যেতে পারে, পানি তরল পদার্থ, সেটা কি হতে পারে? কঠিন হয়ে যেতে পারে, আবার বায়বীয় হতে পারে। তো রসায়ন হচ্ছে মেনলি কি জিনিসটা নিয়ে কাজ করলো? এই যে পদার্থের গঠন এবং পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর নিয়ে কাজ করে এবং এটা নিয়েই আলোচনা করে। তাহলে আমরা রসায়নের একটা সুন্দর ডেফিনেশন পেয়ে গেলাম বিজ্ঞানসম্মত।
এখন আমরা কিছু উদাহরণ দেখে নিই। আমাদের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে তার মধ্যে প্রথম যে উদাহরণ সেটা হচ্ছে কয়লা। আমরা যখন এই কয়লাকে অক্সিজেনের দ্বারা পোড়াবো তখন আমরা কি পাবো? হাইড্রোকার্বন পাবো এবং তাপ উৎপন্ন হবে। এখন এই হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত কোনো যৌগ। ২ নম্বর যে উদাহরণ দেওয়া ছিল সেটা হচ্ছে লোহা। লোহাকে যখন আমরা আর্দ্র পরিবেশে রাখবো বা পানির সাথে বিক্রিয়া করাবো তখন কি তৈরি হবে? মরিচা। এই জন্য আমরা দেখবো যখন লোহা বা লোহা জাতীয় কোনো জিনিস বাইরে রাখা হয় মানে খোলা অবস্থায় তখন তারা পানির সাথে বিক্রিয়া করে মরিচা তৈরি করে। তারপরে আমরা দেখতে পাই যে গাছ থেকে বিভিন্ন কি তৈরি করা হচ্ছিল? ওষুধ এবং সুগন্ধি। সুগন্ধি এবং ওষুধ গাছ থেকে, গাছের যে নির্যাস আছে সেটা থেকে তৈরি করা হতো। আরেকটা জিনিস এমসিকিউর জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম ব্যবহৃত ধাতু তামা। এটা এমসিকিউতে আসতে পারে। প্রাচীন যুগের যে মানুষ ছিল তারা কিন্তু জেনে এবং না জেনে রসায়নের বিভিন্ন ব্যবহার করা শুরু করেছিল এবং তারা কিন্তু তখনও লোহা, টিন, রূপা এই জিনিসগুলো কি করতেছিল? ব্যবহার করতেছিল। আমরা এতক্ষণ অনেকগুলো উদাহরণ দেখলাম। এবার আমরা একটু ব্রোঞ্জ ধাতু নিয়ে লেখাপড়া করি। এই ব্রোঞ্জ হচ্ছে কিন্তু একটা সংকর ধাতু। এটা যদি আমরা একটু ইতিহাসটা দেখি, খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দে এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। কি করা হয়েছিল? কপার ও টিনকে গলানো হয়েছিল আলাদাভাবে। গলিয়ে কি করা হইলো? তরল পাওয়া গেল। এই তরলটাকে মিশ্রণ করা হলো বা মিশিয়ে ঠান্ডা করা হলো। ঠান্ডা করে যে জিনিসটা পাওয়া গেল সেটা হচ্ছে একটা সংকর ধাতু পাওয়া গেল। এই সংকর ধাতুটাই হচ্ছে আমাদের ব্রোঞ্জ। এই ব্রোঞ্জের কিন্তু তারা অনেক ব্যবহার করেছে, যেমন পশু পাখি শিকার করতে যে অস্ত্র বানানো, কৃষি কাজে, আরো বিভিন্ন কাজে এই ব্রোঞ্জের ব্যবহার হয়েছিল এবং এই ব্রোঞ্জ তাদের যে সভ্যতা সেই সভ্যতাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল। এই ব্রোঞ্জের মতো তারা কিন্তু আরো বিভিন্ন জিনিস যেমন ইস্পাত এই জিনিসগুলোও আবিষ্কার করেছে এবং বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে তারা ব্যবহার করেছিল। ব্রোঞ্জ নিয়ে আমাদের আলোচনা শেষ। এবার আমরা আসি পদার্থের গঠনের ইতিহাস নিয়ে। তো খ্রিস্টপূর্ব ৩৮০ অব্দে, কত অব্দে? ৩৮০ অব্দে গ্রিসের একজন দার্শনিক ছিলেন, নাম ডেমোক্রিটাস, যার নামটা আমরা অনেক আগে হয়তো বা শুনেছি। এই বিজ্ঞানী কি করলেন? একটা ধারণা নিয়ে আসলেন। তার যে ধারণা সেটাকে বলা হচ্ছে এটমের যে ধারণা সেটা। তো তিনি কি বললেন? তিনি বললেন আমরা যদি কোনো পদার্থকে ভাঙতে একদম শেষ পর্যায়ে চলে যাই এবং সেই পর্যায়ে গেলে আমরা যেই কণাটা পাবো সেটা হচ্ছে অনেক ক্ষুদ্র একটা কণা এবং এই কণাটার উনি নাম দেন হচ্ছে এটম। এই এটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, যাকে আর ভাঙা যাবে না। তো আরেকজন বিজ্ঞানী ভারতের, ওনার নাম হচ্ছে কোনার্ড। এই কোনার্ড কি করলেন? এই যে ডেমোক্রিটাস ছিল, এই ডেমোক্রিটাসের সুরে তাল মিলালেন যে ডেমোক্রিটাসের কথাটাই ঠিক, কিন্তু তিনি কোনো বৈজ্ঞানিক কোনো প্রমাণ তারা দেখাতে ব্যর্থ হয়। তারপরে আসে বিজ্ঞানী এরিস্টটল, যাকে আমরা অনেকেই চিনি। এই বিজ্ঞানী এরিস্টটল কি করলেন? তিনি আরেকটা মতবাদ দিলেন যে সকল পদার্থই কি দ্বারা গঠিত? মাটি, আগুন, পানি এবং বাতাস দ্বারা গঠিত। এই চারটা যে উপাদান আছে এই চারটা উপাদান দিয়ে গঠিত এবং তিনি এই যে ডেমোক্রিটাস যে তত্ত্ব দিলেন সেটার ঘোর বিরোধিতা করলেন এবং অ্যারিস্টটলের সাথে আরো অনেক বিজ্ঞানী তাল মিলিয়ে সেটার বিরোধিতা করা শুরু করলেন এবং তারা এই মতবাদে বিশ্বাসী হন। এই যে তাদের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে ডেমোক্রিটাসের যে এটমের তত্ত্ব সেটা অনেকদিন যাবৎ কি থাকে? মানুষ গ্রহণ করেনি বা বন্ধ থাকে। পদার্থের গঠনের পরে এখন আমরা চলে যাব কেমিস্ট্রি শব্দের উৎপত্তিতে। তো কিছু ইন্টারেস্টিং এখানে বিষয় আছে। দেখা যাক মধ্যযুগের যে মুসলমান দার্শনিকরা ছিলেন তারা কি করলেন? তারা টিন, সীসা এবং কপারের মাধ্যমে, কপার দিয়ে স্বর্ণ তৈরি করার চেষ্টা করলেন। তারা অনেক দিন পরীক্ষা নিরীক্ষা করলেন কিন্তু স্বর্ণ দ্বারা কি করলেন না, তৈরি করতে আলটিমেটলি পারলেন না এবং না পারলেও তারা যে জিনিসটা তৈরি করলেন যে স্বর্ণের মতো দেখতে কিছু পদার্থ তারা গঠন করতে পারলেন বা তৈরি করতে পারলেন। পাশাপাশি তারা আরেকটা জিনিসের জন্য অনেক বেশি চেষ্টা করেছে, সেটা হচ্ছে একটা মহৌষধ বানানো, যেটা খেলে মানুষের কি হবে? আয়ু অনেক দিন পর্যন্ত মানে থাকবে, মানে তারা অনেক দিন পর্যন্ত বাঁচতে পারবে। কিন্তু এটাতেও তারা কি হলেন না? সফল হলেন না।
এই যে তাদের ২ টা জিনিসের জন্য এত চেষ্টা, এত পরিশ্রম, পরীক্ষা-নিরীক্ষা, তারা এই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কিন্তু ওই যে আমরা বললাম যে সোনার মতো দেখতে বা স্বর্ণের মতো দেখতে কিছু পদার্থ তৈরি করেছিল। আর তাদের এই প্রচেষ্টাটাই ছিল তখন মধ্যযুগে রসায়নের পদ্ধতিগতভাবে যে চর্চা সেটার শুরু। মধ্যযুগীয় আরবে রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি। এটা পরীক্ষায় অনেকবার আসে। আর যারা এই রসায়ন চর্চা করত তাদেরকে বলা হতো আলকেমিস্ট। এই আলকেমি শব্দটা এসেছে আলকিমিয়া শব্দ থেকে। এই আলকিমিয়া থেকে পরবর্তীতে কি হলো কিমি, বা ইংলিশে আমরা যেটাকে এভাবে লিখি কিমি। এই কিমি থেকে পরবর্তীতে ইংরেজিতে হলো কি কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি যে শব্দটা আছে এটার বাংলা প্রতিশব্দ হলো কি রসায়ন। কেমিস্ট্রি শব্দের উৎপত্তির পর এখন আমরা জনক নিয়ে একটু আলোচনা করি। আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান কি করেন, সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চাটা শুরু করেন। এটাও পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। আর এই জন্য ওনাকে কি বলা হতো, রসায়নের জনক বলা হয়ে থাকে মাঝে মাঝে। তো তিনি কি করলেন, তিনি হচ্ছেন এরিস্টটলের অনুসারী। তিনি বিশ্বাস করতেন, ওই যে এরিস্টটল বলছিলেন যে ৪টা উপাদান দিয়ে হচ্ছে সব পদার্থ তৈরি, মাটি, আগুন, পানি, বাতাস, এই জিনিসগুলা। তো তিনিও কি করলেন, এটা বিশ্বাস করতেন। এবং তিনি যে পরীক্ষা নিরীক্ষা বা করলেন, যেগুলো তিনি বিশ্বাস করতেন সেগুলো সম্পর্কে আসলে তিনি ওইগুলোর রহস্য সম্পর্কে তিনি খুব বেশি একটা পরিষ্কার ছিলেন না। তো তারপরে কি হলো, অ্যান্টনি লেভয়েসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন, তারা কিন্তু রসায়ন চর্চাটা আরো ভালোভাবে শুরু করে। এবং এই জন্য অ্যান্টনি লেভয়েসিয়েকে আধুনিক রসায়নের কিন্তু জনক বলা হয়ে থাকে। জনকের পর এখন আমরা দৈনন্দিন ঘটনায় রসায়নের যে দৃষ্টিকোণ সেটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের বইয়ে প্রথম যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে আম। কাঁচা আম কেন টক এবং পাকা আম কেন মিষ্টি? তো আমরা যদি দেখি কাঁচা আমে কি থাকে, ২ ধরনের জৈব রাসায়নিক যে অ্যাসিড সেটা থাকতে পারে। একটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড আর একটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। এই সাকসিনিক এবং ম্যালিক অ্যাসিডের কারণে কিন্তু কাঁচা আমটা কি হয়, টক হয়। তো যখন আমটা আস্তে আস্তে পাকতে থাকে তখন কিন্তু তাদের এই যে অ্যাসিডগুলা রাসায়নিক পরিবর্তন ঘটে। এবং রাসায়নিক পরিবর্তন ঘটে কি তৈরি হয়, গ্লুকোজ ও ফ্রুকটোজ তৈরি হয়। তারা কিন্তু কি মিষ্টি জাতীয়। এই জন্য পাকা আমটা কেমন হয়, মিষ্টি হয়। এর পরের উদাহরণে আমরা দেখি কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোমের দহন। এই কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম হচ্ছে এক ধরনের হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি আমরা সেটা বলেছি কিন্তু হাইড্রোজেন এবং কার্বনের যৌগ। তো এই হাইড্রোকার্বন গুলা যখন পরিবেশের যে অক্সিজেন আছে বাতাসে সেটার সাথে যখন বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, যেটাকে আমরা H2O দ্বারা প্রকাশ করতে পারি, আলো এবং কিছু তাপ শক্তি উৎপন্ন করবে। তারপরে লাস্টের যে উদাহরণ সেটা হচ্ছে অ্যান্টাসিড ওষুধ খাওয়া। আমাদের যখন পেটে অ্যাসিডিটি হয় তখন আমরা কি খাই, অ্যান্টাসিড ওষুধ খাই। অ্যাসিডিটি কেন হয়, যখন আমাদের পাকস্থলীতে কি হয়, HCl যে অ্যাসিডটা আছে সেটা বেড়ে যায়, তখন কিন্তু আমাদের যে অ্যান্টাসিড ওষুধটা খেতে হয়। এই অ্যান্টাসিডে কি থাকে, অ্যান্টাসিডে থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম যে হাইড্রোক্সাইড সেগুলো। আমরা জানি এই জিনিসগুলো হচ্ছে কি ক্ষার জাতীয় জিনিস। আর যে HCl সেটা হচ্ছে অ্যাসিড। আমরা কিন্তু একটা জিনিস পড়বো, যখন অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে তখন কিন্তু একটা প্রশমন বিক্রিয়া হয় এবং এই যে আমাদের যে ব্যথাটা সেটাকে প্রশমিত করে। এই মাধ্যমে, এই জন্যই হচ্ছে আমরা কি করি, এই যে অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড ওষুধটা খাই।